এটা কন্টেন্ট, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেন্থ। তো শিয়ার স্ট্রেন্থ বলতে বোঝাই আমরা এই একটা সয়েলকে আমরা যদি দুইভাবে লোড দেই, যেটাকে বলি কি ভার্টিক্যাল লোড, ঠিক আছে। তো এই ভার্টিক্যাল লোডের কারণে যে স্ট্রেসটা ডেভেলপ হয় সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস। তো আমরা অলরেডি SM1-এ দেখে আসছি যে কোনো একটা ওই স্যাম্পলের জন্য কীভাবে স্ট্রেসগুলো ডেভেলপ হয়, ঠিক আছে। কীভাবে ডেভেলপ হয় বলতে ওখানে আমরা SM1-এ যেটা দেখেছি সেটা হচ্ছে এই প্রিন্সিপাল স্ট্রেসও কাজ করে আর হচ্ছে শেয়ার স্ট্রেসও কাজ করে, অথবা নর্মাল স্ট্রেস কাজ করে শেয়ার। কিন্তু সয়েলের ক্ষেত্রে বেসিক্যালি শেয়ার স্ট্রেসটা ওভাবে ডেভেলপ হয় না। আমরা যেটা একটু পরে মোল কলাম থিওরি যখন পড়বো, মোল কলাম থিওরিতে আরও ক্লিয়ার হবো। তো আমাদের এই শেয়ার স্ট্রেসটা বোঝার জন্য আমাকে আগে সয়েলের ক্যাটাগরি ভাগ করতে হবে। সয়েলকে কত ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দিস 3 পয়েন্ট। এখানে 3টা পয়েন্ট বলা হয়েছে যে শেয়ার স্ট্রেন এই 3টা পয়েন্টের উপর ডিপেন্ড করে সয়েলের উপর ডেভেলপ হবে। 3টা পয়েন্ট কি? ইন্টারলকিং বিটুইন পার্টিকেল। ইন্টারলকিং বলতে কি বুঝি? আমার কোন পার্টিকেলের জন্য ইন্টারলকিং বেশি হবে? সার্কুল মানে রাউন্ড আকার নাকি ইরেগুলার শেপের জন্য? ইরেগুলার শেপের জন্য। মনে করেন কোন একটা সয়েল পার্টিকেল এরকম, ঠিক আছে। তাহলে এই সয়েল পার্টিকেলের কি হয়, ইন্টারলকিংটা খুব বেশি হবে। তো ইন্টারলকিং বেশি হলে আপনার কি হবে? আপনার শেয়ার স্ট্রেন্থ বেশি হবে, ঠিক আছে। আর যদি আপনার ইন্টারলকিং না থাকে, মনে করেন সয়েল পার্টিকেলগুলো এই শেপে, তাহলে এটা কখনোই কি হবে না, ইন্টারলকিং হবে না। তাহলে দুটো জিনিস এখানে বোঝা যায়, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিয়ার শেপ ইন্টারলকিংটা কেমন হইতেছে। তাহলে যাদের ইন্টারলকিং বেশি তাদের শেয়ার স্ট্রেন্থ বেশি। তাহলে এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফ্রিকশনাল রেসিস্ট্যান্স। ফ্রিকশনাল রেসিস্ট্যান্স বলতে একটু খেয়াল করেন, এই যে এই পার্টিকেলগুলোর কোনো কি হবে না, রেসিস্ট্যান্স কম হবে, ফ্রিকশনটা দিবে না। কিন্তু এই পার্টিকেলের ইজিলি কি দিচ্ছে? ফ্রিকশনটা দিচ্ছে। খেয়াল, ঠিক আছে। ফ্রিকশন বলতে কি বোঝায়? যে আমি হাঁটতেছি, আমাকে হাঁটতে দিচ্ছে না, তার মানে কি আমার ফ্রিকশনটা বেশি। তো যে সয়েল পার্টিকেলের ফ্রিকশন বেশি সেই সয়েলটার কি হবে? শেয়ার স্ট্রেন্থ বেশি হবে। তাহলে আমি দুটো জিনিস পাইলাম, একটা হচ্ছে ইন্টারলকিং, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফ্রিকশনাল রেসিস্ট্যান্ট। তার যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে মনে করেন এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল। তো আমরা মলিকিউল একই ধরনের মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশনকে কি বলি? কোহেশন। একই হলে কোহেশন, আর যদি ভিন্ন হয় তাহলে অ্যাডহেশন। তো বেসিক্যালি আমাদের সয়েলের জন্য এটা কি হবে? ইন্টারমলিকিউলার যে অ্যাট্রাকশন এটা হবে কোহেশন, ঠিক আছে। কারণ কি একই ধরনের, এখানে তো ভিন্ন ভিন্ন পার্টিকেল নাই। তাহলে কোনো একটা মৌলের কণা, একই মৌলের কণার মধ্যে যে আকর্ষণ বলটা, সেটাকে বলা হচ্ছে কি? ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন, যেটাকে কোহেশন হিসেবে জানবো। তো যেই সব সয়েল পার্টিকেলের কোহেশন বেশি তাদের শেয়ার স্ট্রেন্থ কী হবে? বেশি হবে। সো এই 3টা পয়েন্ট আমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাইলে 3টা পয়েন্ট কী কী? ইন্টারলকিং, তারপর হচ্ছে ফ্রিকশনাল রেসিস্ট্যান্স, আরেকটা হচ্ছে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন। তো এই 3টা পয়েন্টের উপর ভিত্তি করে এবার আমি সয়েলকে ভাগ করতে পারি। যেমন আপনার প্রথম যে পয়েন্টটা ইন্টারলকিং থাকবে এবং ফ্রিকশনাল রেসিস্ট্যান্সও থাকবে। তাহলে 1 এবং 2 মিলে যে এই ধরনের সয়েল হবে সেটাকে আমরা বেসিক্যালি স্যান্ড বা গ্রাভেল বলি। তাহলে এদের কিন্তু আবার কি নাই? কোহেশনটা নাই, ঠিক আছে। এদের কোহেশন নাই। তো এদের কোহেশন নাই, এই জন্য এদেরকে আমরা সিকে আমরা 0 ধরতে পারি এদের জন্য। কোহেশন যে ফ্যাক্টরটা ওটাকে আমরা সি দিয়ে ডিনোট করব, সি দিয়ে। তো এই ধরনের মাটি তাহলে কি হবে? এদেরকে কোর্স গ্রেন বলা হবে, তাহলে স্যান্ড গ্রাভেল। তাহলে এদের জন্য 2টা পয়েন্ট, ঠিক আছে, মনে থাকবে। এবার আসি দ্বিতীয় নম্বর পয়েন্ট, যেটাকে C5 সয়েল বলবো। এদের সিও আছে, পাইও আছে। পাই হচ্ছে কি? অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, ঠিক আছে। মানে কত অ্যাঙ্গেল সেটা ফেল করতেছে, সেই অ্যাঙ্গেলটাকে কি বলে? অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। আর পায়ের মান থাকা মানে কি? ওই সয়েলটার কি আছে? ওই সয়েলটা মানে স্যান্ডি টাইপের, ঠিক আছে। তাহলে সি এবং পাই এই সয়েলটার একসাথে বলা হচ্ছে সিল্টি সয়েল। সিল্টি সয়েলের মধ্যে কি থাকবে? সিও থাকবে, পাইও থাকবে। তাহলে কোন কন্ডিশনের জন্য? 2 এবং 3। তাহলে 2 এবং 3 ওয়ালা যে সয়েলটা আছে তাদের কি আছে? ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আছে, তাদের কি আছে? ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন আছে। তার মানে কি? তাদের কণাগুলো একে অপরকে আকর্ষণও করতেছে, আবার তাদের মধ্যে কি আছে? ফ্রিকশনও আছে। তাহলে এই দুইটা মিলে যে ধরনের সয়েল তাদের কি হবে? তাদের বলি C5 সয়েল। তাহলে আমি যদি কোশ্চেন করি যে C5 সয়েল কি, আমাকে বলতে হবে সিল্টি সয়েল। তাহলে আমি সয়েলকে এখন আপাতত 2টা ভাগ করছি, একটা হচ্ছে স্যান্ড আর একটা হচ্ছে সিল্ট। এখন আসি আরেক ধরনের সয়েল আছে যেটাকে কোহেসিভ সয়েল বলি। তো কোহেসিভ সয়েলের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কি? তাদের মধ্যে শুধু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে। যেমন ক্লে হচ্ছে এক ধরনের সয়েল যাদের শুধু কি থাকবে? নিজেদের মধ্যে আকর্ষণই থাকবে, আর কিছুই থাকবে না। এদের কোনো ফ্রিকশন নাই, এদের কোনো কি নাই, ইন্টারলকিং নাই, কিছুই নাই। সো এই ধরনের সয়েলের মধ্যে আবার কি কোন মানটা 0 হয়? পাই ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। এদের কোনো কি নাই, অ্যাঙ্গেল অফ
ফ্রিকশন নাই, কোনো ফ্রিকশন নাই, জন্য এটার মান 0। সো এখানে দুটো জিনিস জানলাম, সেটা হচ্ছে কোর্স গ্রেন সয়েলের জন্য অর্থাৎ 1-2 কন্ডিশনের জন্য C0, আবার 3 কন্ডিশনের জন্য 5-0। সো এইটাই হচ্ছে মেইন মেকানিজম। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এখন আমরা মোর কলাম থিওরিটা আর একটু করে ক্লিয়ার হয়ে নিই। মোর কলাম থিওরিটা কীভাবে আসে, কেমনে আসে? আমরা মনে করেন এটা একটা ফাউন্ডেশন, ফাউন্ডেশনের নিচে কোনো একটা মাটির আমরা স্যাম্পল নিলাম। এই স্যাম্পলটার উপর যদি আমি একটা ব্লক আকারে কল্পনা করি, দুই ধরনের স্ট্রেস আসে, একটা হচ্ছে এই বরাবর σ1, এই বরাবর σ1, আর পাশ দিয়ে যেটা আসবে কনফাইনিং প্রেশার যেটাকে বলে সেটা হচ্ছে σ3। তো আমি আগে বলেছি এই ক্লাসটা শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে যখন আমি সয়েলের ক্ষেত্রে মোর কলামকে অ্যাপ্লাই করব, তখন সেই ক্ষেত্রে শিয়ার স্ট্রেসগুলোকে নেগলেক্ট করা হয়। তো শিয়ার স্ট্রেসকে নেগলেক্ট করা হয়, শুধুমাত্র কি করবে, নর্মাল স্ট্রেসগুলো কাজ করবে। তার মধ্যে একটা হবে প্রিন্সিপাল স্ট্রেস, আর একটা হবে মাইনর স্ট্রেস, একটা হচ্ছে মেজর স্ট্রেস আর একটা হচ্ছে মাইনর। তাহলে মেজর কোনগুলো, যেগুলো ভার্টিক্যালি থাকে, আর মাইনর কোনগুলো, যেগুলো পাশাপাশি থাকে। পাশাপাশিগুলোকে কনফাইনিং প্রেশারও বলা হয়। উপরে নিচে এগুলো কি, এই জায়গায় লোডটা বেশি হয়, পাশাপাশি কম হয়, এই জন্য এটা মাইনর, আর এটা কি হবে, এটা মেজর। তাহলে গেল, আমি জাস্ট স্টাইলে কী করলাম, একটা ফাউন্ডেশনের নিচে একটা মাটির স্যাম্পল নিয়ে ওখানের মধ্যে কী স্ট্রেস আছে এটা দেখাইলাম। এখন আমি যদি মোর কলামের জন্য একটা ফেলিওর প্যাটার্ন ড্র করি, মনে করেন আমার যে সয়েল স্যাম্পলটা নিলাম, আমার এখানে ফেলিওর প্লেন হচ্ছে এটা, এই জায়গায় সয়েলটা ফেল করছে। এই ফেলিওর প্লেন যদি নেই, তাহলে খেয়াল করেন সো আমার সয়েলটা কোথায় ফেল করলো, আমার সয়েলটা এই জায়গায় ফেল করলো। তাহলে এই জায়গায় কত অ্যাঙ্গেলে ফেল করছে, এটার আমি পাই দিয়ে কী করছি, ডিনোট করছি। এখন এই যে ফেলিওর প্যাটার্ন, অর্থাৎ ফেলিওর তলে লম্বাভাবে যে স্ট্রেসটা আসছে ওটাকে নর্মাল স্ট্রেস হিসেবে কাউন্ট করছি, এবং ওই প্লেনে যেটা হরিজন্টালি যে স্ট্রেসটা আসছে সেটাকে কি দিলাম, শিয়ার স্ট্রেস হিসেবে ডিনোট করছি। তাহলে আমি তিনটা জিনিস এখানে দেখাইলাম। এই তিনটা জিনিস দেখানোর পর আমরা অলরেডি এই সূত্রতে দেখে আসছি, ঠিক আছে। নর্মাল স্ট্রেস সিগমা ইকুয়াল টু কত ছিল, σ1 + σ3 / 2 প্লাস σ1 - σ3 / 2 cos twice alpha। সেমভাবে টাউ ইকুয়াল টু হয় σ1 - σ3 / 2 sin 2 alpha। সো এটাই ছিল আমাদের জাস্ট বেসিক, আমাদের মোর কলাম থিওরেমের বেসিক। আমি যদি এরপর ডায়াগ্রাম দিয়ে আঁকতে চাই, এরপর ডায়াগ্রামের ইয়াটা দেখব কীভাবে ডায়াগ্রাম দিয়ে আঁকানো যায়। এখান থেকে আমার মোর কলামের দুইটা লিমিটেশন বের হয়। কয়টা লিমিটেশন? দুইটা। একটু পরে আপনারা মার্চ করতে পারবেন যে লিমিটেশনগুলো কী। আমি তো জাস্ট বলে গেলাম যে এটা নর্মাল স্ট্রেস, এটা শিয়ার স্ট্রেস, এটা পাই। তারপর এখান থেকে আমরা এই ভ্যালু মান বসায় দিলে, এখানে σ1 হচ্ছে কি মেজর, আর এগুলো হচ্ছে মাইনর। তো এখানে মান বসায় দিলে মোটামুটি এই দুইটার মান পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে দুটো লিমিটেশন আছে, সেটা হচ্ছে লিমিটেশনগুলো লিখেন। আচ্ছা, এটা আমি এই লিমিটেশনটা লেখার আগে আমি আরেকটা গ্রাফ ড্র করি, যেটা আপনার কিভাবে এখানে বসাইছিলাম সেটা একটু দেখাই।
ওয়াই এক্সিসে হবে শিয়ার স্ট্রেস আর এক্স এক্সিসে হবে নর্মাল স্ট্রেস। তো নর্মাল স্ট্রেসের মান এখানে যেটা সিগমা এন ধরছি, সিগমা এনের ভ্যালুটা একটুক ধরলাম, আর ওয়াই এক্সিসে সি এর ভ্যালু একটুক ধরলাম। তো খেয়াল করেন আমি এখানে যে ভ্যালুগুলো পাইছি এগুলো জাস্ট গ্রাফে দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি কি নর্মাল স্ট্রেসের মানটা বসাইলাম, ঠিক আছে, যত আসলো। সেমভাবে এই পোর্শনটা কি কার মান, আমার কোহেশনের মান। সয়েলের জন্য আমার কোহেশন কত ছিল, আমি সি এর মানটা বসাইছি। তো বসানোর পর আমার ফেলিওর প্লেনের সাথে এটা কত অ্যাঙ্গেলে আছে পায়ের মানটা বের করছি। তাহলে আপনার এখান থেকে এই পোর্শন পর্যন্ত এটারে সি বলতেছে। আর এখানে খেয়াল করেন আমি যদি ট্যানের সূত্র অ্যাপ্লাই করি, আমার নিচের ভূমিটা কত সিগমা এন, এটা কত টিটা পাই। তারপরে এখানে এটা এই মানটা কত হবে বলেন তো, যদি আমি ট্যান টিটা ইউজ করি, ট্যান পাই হলো কি, এটাকে এক্স ধরি, ঠিক আছে, এক্স বাই সিগমা এন। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, সিগমা এন ট্যান পাই। এটা বোঝা গেছে, মানে এই মানটা লম্বের মানটা কীভাবে আসছে, ট্যান টিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব ইকুয়াল টু ওয়াট, ভূমি ইন্টু ট্যান টিটা। সো এখান থেকে আমি ট্যান টিটার মান বের করছি, এটা হবে এটা, ঠিক আছে। তো তাহলে এই মানটা হচ্ছে এখান থেকে পাইলাম ট্যান টিটা থেকে ক্যালকুলেট করে, আর নিচে হচ্ছে এটা কতটুকু আছে, কোয়েশনের মানটা সি আছে। তাহলে টোটাল এখানে শেয়ার স্ট্রেস কত হলো, কারণ আমার এই অ্যাক্সিস আমি বলছি আগে যে এটা শেয়ার স্ট্রেস ডিনোট করতেছে। তাহলে টোটাল শেয়ার স্ট্রেস হবে টাউ এফ, এফ মানে যেখানে ফেল করে গেছে, শেয়ার স্ট্রেস অ্যাট ফেলিউর ইকুয়াল টু সি প্লাস সিগমা অ্যান্ড ট্যান পাই। সেটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। তো এই যে এখানে সিগমা এন, এখানে একটু খেয়াল করেন যে সিগমা এনটা দিয়ে আছে, সিগমা এনটা টোটাল টোটাল স্ট্রেসের জন্য। কিসের জন্য, টোটাল স্ট্রেস। কিন্তু এই যে মোর কুলামটা এটা আর একটু মডিফাই করছে, পরে এসে কি করছে, মডিফাই করছে। এটা ছিল টোটাল স্ট্রেসের জন্য, মডিফাই করে তারপর কি করছে, এই টোটাল স্ট্রেসটারে ইফেক্টিভ স্টেপ হিসেবে কাউন্ট করছে। কেন, আগে পোর ওয়াটার প্রেশার কাউন্ট করা হয়নি, এরপরে পোর ওয়াটার প্রেশার নিয়ে কী হয়েছে, কাজ হয়েছে, পোর ওয়াটার প্রেশার ডেভেলপ হয়েছে। পরে এটারে আমি কি লিখবো, এটার আরেকটু মডিফাই করে সিগমা এন প্রাইম ইকুয়াল টু সি প্রাইম প্লাস টাউ এন প্রাইম ট্যান, সবগুলো প্রাইম দিয়ে দিলাম, অর্থাৎ মডিফাই করে ফেলছি। এখানে সিগমা এন প্রাইম বলতে কি বোঝাচ্ছে তাইলে, ইফেক্টিভ স্ট্রেস, আর এটা বলতে কি বোঝাচ্ছে, টোটাল স্ট্রেস। পার্থক্য শুধু দুই জায়গায়, এটারে বলে মডিফাইড মোর কুলাম, আর এটা হচ্ছে কি আগের মোর কুলাম, ঠিক আছে। তো আমরা ফাইনালি দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এবার লিমিটেশনে চলে আসি। লিমিটেশনে শুধু দুইটাই লিমিটেশন, একটা হচ্ছে কেস 1 এর জন্য আর একটা হচ্ছে কেস 2 এর জন্য। কেস 1 এ কোহেসিভ সয়েল, আপনি একটু জিনিস খেয়াল করেন এই ইকুয়েশনটাতে, এটারে প্রাইম নাই, এটারে বাদ দিবে, সিগমা এন বার, এখানে প্রাইম নাই, ঠিক আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের কেস 1 আমরা কি নিচ্ছি, কোহেসিভ, অর্থাৎ এটা ক্লে টাইপের সয়েল। আর ক্লে টাইপের সয়েলে আমরা কি জানছিলাম, কোন জিনিসটা 0 হবে, পায়ের মান 0 হবে। তাহলে এখানে পাই কোথায়, এই জায়গায়, পায়ের মান এই জায়গায়। তাহলে কোহেসিভ সয়েল যদি আমি নিই, তাহলে আমার কোনটার মান 0 হবে, এটা 0 হওয়া মানে ট্যান 0 মানে পুরোটা 0, অর্থাৎ শেয়ার স্ট্রেস কী হয়ে যাবে, সি এর সমান হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমার কি হলো, টাউ এফ ইকুয়াল টু সি প্রাইম। তাহলে এটাই যে আমার কি একটা লিমিটেশন কোহেসিভ সয়েলের জন্য। সেমভাবে কেস 2তে যদি আমি কিনি ফ্রিকশনলেস সয়েল নিই, অর্থাৎ ফ্রিকশনাল, রাইট, এটারে আরেকটা পয়েন্ট বলে, সেটা হচ্ছে ফ্রিকশনাল সয়েল। এটা হচ্ছে ফ্রিকশনলেস, তো এটারে ফ্রিকশনাল সয়েলও বলা হয়। এটার আমি কোহেশনলেস লিখি। কোহেশনলেস সয়েলে আপনার কোনটার মান 0 হয়, পায়ের মান না সি এর মান, সি এর মান। তো সি এর মান 0 হলে তাহলে এটা ইকুয়াল টু এটা থাকবে।
টাও এফ ইকুয়াল টু সিগমা এন বার 10 পাই বার। সো মোটামুটি তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে আমার মোর কুলাম থিওরি যখন আমি অ্যাপ্লাই করব সেটা আমি গ্রাফে কীভাবে দেখিয়ে সেখান থেকে শেয়ার স্ট্রেসটা বের করব, শেয়ার স্ট্রেসের মান থেকে আমি মডিফাইড শেয়ার স্ট্রেস কীভাবে বের করবো ইফেক্টিভ স্ট্রেস সহ। এরপরে চলে যাবে হচ্ছে আমার দুইটা লিমিটেশন, একটা হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য অর্থাৎ যারা ক্লে টাইপের, আরটা হচ্ছে কোহেশনলেস সয়েল অর্থাৎ যারা স্যান্ড টাইপের, তাদের জন্য হচ্ছে কি ডাইরেক্ট শেয়ার স্ট্রেস ইকুয়াল টু কোহেশন সি এর মান। তাহলে সি এর মান বের করতে পারলেই আমি ডাইরেক্ট শেয়ার স্ট্রেসটা পেয়ে যাচ্ছি। আমাদের চ্যাপ্টারের মেন মোটো কি শেয়ার স্ট্রেন, তো শেয়ার স্ট্রেন হচ্ছে এই জিনিসটাই। তাহলে আমি যদি সি এর মান বের করতে পারি কার জন্য, কোহেসিভ সয়েলের জন্য, তাহলে আমার শেয়ার স্ট্রেন বের হয়ে গেল। আর যদি আমি কোহেশনলেস অর্থাৎ যেগুলো স্যান্ড টাইপের সয়েল ওদের জন্য আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন আর একটা হচ্ছে টোটাল নর্মাল স্ট্রেসের মান। তো এই দুইটা মান বের করতে পারলেই আমার কি বের হয়ে যাবে, শেয়ার স্ট্রেন বের হয়ে যাবে। এই জন্যই আমার এত কিছু ডিসক্রিপশন। আর আমাদের পুরো চ্যাপ্টারটা কিসের উপর, শেয়ার স্ট্রেন্টের উপর, ঠিক আছে। এখন আমি মোর কুলামের আরেকটু ডিটেলসে চলে যাব, যেটা আমরা আগের ক্লাসগুলোতেও দেখছি গ্রাফগুলা। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা আমরা আগেও করছি। এই যে খেয়াল করেন, আমি এখন গ্রাফের মাধ্যমে মোর কুলামটা অ্যাপ্লাই করব। তো গ্রাফের মাধ্যমে যখন অ্যাপ্লাই করব, এখানে প্লেন কোনটা, এটা না প্লেন আমার যেখানে নর্মাল স্ট্রেসটা প্রথমে পড়ছে, এই প্লেনটাকে যদি আমি ধরি তাহলে এটা গ্রাফে যখন আমি বসাবো আমার এই যে এটা এবার আমার নর্মাল স্ট্রেস আছে, তো এই পয়েন্টটাকে আমি এই প্লেনটাকে আমি অর্ডিনেট হিসেবে দেখাবো। তাহলে এখানে যেটা প্লেন থাকবে এখানে এসে সেটা কী হয়ে যাবে, অর্ডিনেট হয়ে যাবে, ঠিক আছে গেল। সেমভাবে এখানে আরেকটা প্লেন আছে যেটাকে এই পয়েন্ট বলা হচ্ছে, ঠিক আছে। তো এই পয়েন্টটাকে কি বলবো আমরা, বি। তাহলে এই পয়েন্টটা হবে এখানে কি অর্ডিনেট হয়ে যাবে, বি অর্ডিনেট, ভেরি গুড। সো এই বি প্লেনে কোন স্ট্রেসটা পড়তেছে, সিগমা 3। তাহলে এখানের মান কত হবে, এই পয়েন্ট পর্যন্ত সিগমা 3। তাহলে এই পয়েন্টে স্ট্রেস কত পড়তেছে, সিগমা 1। তাহলে এই পয়েন্টের মান কত হবে, সিগমা 1। আর এই দুইটার মাঝখানের পয়েন্টটাকে আমি সেন্টার বলা হবে। একটু পজ করে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, মনে করেন এখানে যে ফেলিউর প্যাটার্নের যে তলটা আছে, এই তলটারে আমি কি ধরলাম, টিটা ধরলাম। টিটা তলে ফেল করছে হরিজন্টালের সাথে, এই টিটাটা এখানে আসলে কত হয়ে যাবে, টুয়াইস টিটা হয়ে যাবে। যখন আমি গ্রাফে আঁকতে যাব টিটাটা কত হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আর এখানের এই পয়েন্টটাকে এফ পয়েন্ট দিব, যেটা হচ্ছে এখানে ফেলিউর প্যাটার্নের যে পয়েন্টটা, ওই পয়েন্টটাকে বুঝাবে। তাহলে এই পয়েন্টটা হবে এখানে কি এফ পয়েন্ট, যেটাকে আমি সিগমা এন বার এবং টাও বুঝাবো, ঠিক আছে। সিগমা এন কেন, সিগমা এন হচ্ছে এক্স অর্ডিনেট, অর্থাৎ এখান থেকে শুরু করে এটা পুরোটা, এটা কিন্তু একটু বাহিরে, সিগমা 1-এর মান আরও বাহিরে। তো এটা পুরোটা হবে সিগমা এন বার, ঠিক আছে, কারণ এটা এক্সের মান বোঝায়। তাহলে এই এক্স ডাইরেকশনে এই মানটা হচ্ছে এটা গেল। সেমভাবে আপনার এটা কি, এই পয়েন্টটা ওয়াই বোঝাবে। সো এখান থেকে এটা পর্যন্ত এটা হচ্ছে কি শেয়ার স্ট্রেস ওয়াই বোঝাচ্ছে। তাহলে আমি কি করলাম, এখন আমার এখানে যে মোর সার্কেলের যে ব্লকটা ড্র করছি, এই ব্লক থেকে দেখে দেখে জাস্ট শুধু গ্রাফে আমি মানগুলো বসাইলাম। এখন আসি আমার সিগমা 1 এবং সিগমা 3 এই দুইটা মান
কম বেশি হলে, অর্থাৎ যদি বড় হয় যদি ছোট হয়, তাহলে আমার এটা ফেল করবে কি না, ফেল করলে এটা সয়েলটা সেফ কি না, ঠিক আছে, বা শেয়ার যেখানে আমার শেয়ার স্ট্রেন্থ হচ্ছে শেয়ার স্ট্রেন্থকে পার হয়ে যাচ্ছে কি না, ওই জিনিসটা আরেকটা গ্রাফের মাধ্যমে এক্সপ্লেন করবো এখন। আমার একটা কোয়েশ্চেন, সিগমা 1 বড় হবে না সিগমা 3 বড় হবে? সিগমা 1, এটা তো সবারই পারার কথা। তাহলে আমি যদি সিগমা 1 এবং সিগমা 3কে যদি আবার একটা গ্রাফে প্লট করি, আমার যে শেয়ার স্ট্রেন্থের যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটাই হইতেছে আমার এই লাইনটা ডিনোট করে ফেলিওর প্যাটার্নে, মানে সয়েলটা এই জায়গায় গিয়ে ফেল করবে, ফেলিওর প্যাটার্নে আমার টোটাল শেয়ার স্ট্রেন্থটা পাবো, অর্থাৎ সয়েলটা আমার কতটুক লোড শেয়ার নিতে পাইতেছে, হাইস্ট ওই প্লেনটাকে বলা হচ্ছে মানে আমার লিমিটারকে, এই লিমিটের পরে গেলে সয়েল ফেল, সয়েলে আর কোনো স্ট্রেন্থ নাই। সো আমাকে দেখতে হবে যে সয়েলটার আসলে আমার এটাকে কি বলি, প্রিন্সিপাল স্ট্রেস, এটাকে সরি এটা মেজর, এটা মাইনর, মেজর মাইনরের এখানে লোডগুলো কত আসছে এগুলো যদি প্লট করে, আমি যদি এবার এরকম গ্রাফ পাই, তাহলে এই যে এই ধরনের সয়েলকে আমি কি বলবো, সেফ বলবো না আনসেফ বলবো? সেফ হবে সয়েলটা, কারণ কি এটা ফেলিওর প্যাটার্নের মধ্যেই আছে, হ্যাঁ লিমিটের বাইরে যায় না। আবার যদি আমি গ্রাফটা যদি এরকম পাই, মনে করেন যে ফেলিওর প্যাটার্নকে টাচ করে এসেছে একদম, হ্যাঁ, তখন সেই কন্ডিশনকে হলো ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল কন্ডিশন, তখন এই অবস্থার জন্য সয়েলটা সেফ, কারণ সে কিন্তু ক্রস করে নাই, ঠিক আছে। তো যখন আমার সিগমা 1 সিগমা 3 মান যদি আমি এই ফেলিওর প্লেনকে ক্রস করে চলে যায়, এই কন্ডিশনের জন্য আমার সয়েলটা কী হবে, আনসেফ, কারণ কি হবে, এটা ফেলিওর প্যাটার্নকে ক্রস করে চলে গেছে। সো আমার এখানে এই ভ্যালুটা কি বোঝাচ্ছে, তাইলে কোনো সয়েলের কোহেশনের মানটা, অর্থাৎ সি কত নিতে পারতেছে, হ্যাঁ, আর সিগমা 1 সিগমা 3 হচ্ছে স্ট্রেসের মানগুলো বোঝাচ্ছে, আর এই প্লেনটা কি বোঝাচ্ছে, সয়েলের ফেলিওর এনভেলপটা, ঠিক আছে, কোন পয়েন্টে এসে সয়েলটা হাইস্ট শিয়ার স্ট্রেন্থ নিতে পারতেছে ওটাই। এটাকে যদি আমি আরেকটু ক্লিয়ারলি ডিফাইন করি এখন,
তো একটা জিনিস খেয়াল করেন, আমি যে এখানে ডিফাইন করছি এটাকে মোর কোলামের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা হচ্ছে। এখানে ইফেক্টিভ স্ট্রেস দিয়ে যেহেতু কাউন্ট করছি, সিটাকে সি প্রাইম ধরছি, এটা হচ্ছে এই দুইটা প্লেনকে ফেলিওরকে আমি পিছনে জেড পর্যন্ত বর্ধিত করছি। করার পর এটা যেহেতু সি প্রাইম, এখানে এটার মান হচ্ছে, এখানে যে কোণটা হবে এখানে সেম কোণ হবে, ঠিক আছে, অনুরূপ কোণ। সো এটা পাই প্রাইম। সো এটার জন্য কট থিটার সূত্র দিয়ে আমি নিচের ভূমিটা বের করছি, ঠিক আছে। কি হবে, সি প্রাইম দিতে পারেন, সমস্যা না, সি প্রাইম কট পাই প্রাইম, এই মানটা আসলো, হচ্ছে এইটার মান। এখানে খেয়াল করেন আমার এই পয়েন্টটা হচ্ছে সেন্টার থেকে আমার এফ পয়েন্টটা কি, ফেলিওর প্লেনের পয়েন্টটা, ঠিক আছে, এফ পয়েন্টটা। সেই এফ পয়েন্টের জন্য আমার এখানে কি হয়েছে, এই তলের সাথে টুয়াইস আলফা, কারণ আমি বলছি কি এখানে আলফা কোণ উৎপন্ন করলে এটা যদি আলফা হয় এটা কি হয়ে যাবে, 2 আলফা হয়ে যাবে। আর এখানে এই পয়েন্টটা হবে কি মাইনর স্ট্রেস, এখানে হবে মেজর স্ট্রেস। তারপর এখানে যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, মোটামুটি এগুলো বসানোর পর এখানে যে স্লোপটা পাইছি এটা হইতেছে মোট টোটাল শিয়ার স্ট্রেন্থের স্লোপটা দেখাইছি। সো আমি যে এখানে এই ভ্যালুগুলো বের করছি, বেসিক্যালি কেন বের করছি, আমি এখানে জাস্ট শুধু ডিনোট করছি ও এ বলতে কি বোঝায়। ও এ বলতে বোঝায় যে ও থেকে এর মানটা কি সিগমা 1 বার, ও থেকে বি হচ্ছে কত সিগমা 3 বার। এখানে ও সি বলতে কি বোঝাচ্ছে, ও সি বলতে এখান থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত মানটা কীভাবে আসে, এখান থেকে এটা পুরাটা নিব, এইটা নিয়ে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি এখান থেকে সি এর মানে মানটা পেয়ে যাচ্ছি। সেমভাবে ওজেডের মান কত দেখতে পাচ্ছি, যেটা বের করছি ওজেডের মানটা এখানে বসাই দিলাম। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি সি জেড, অর্থাৎ সি থেকে জেড পর্যন্ত মান কত হবে, এই দুটো যোগ করে দিলাম, ঠিক আছে, অর্থাৎ ও জেড প্লাস ও সি। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি সি জেডের মান। এগুলো কেন বের করলাম, এগুলো শুধুই বের করছি আমার এই ইকুয়েশনটা ডেভেলপ করার জন্য। তো যাদের কাছে বই আছে অবশ্যই বই ফলো করবেন, ওখানে স্টেপ বাই স্টেপ এরপরে আরও কয়েকটি ইকুয়েশন সলভ করে ওরা শেষমেশ এই ইকুয়েশনটা বের করছে। তাহলে এটার কাজ কি মেইনলি এই ইকুয়েশনটা বের করা, শিয়ার স্ট্রেন্থের ইকুয়েশন বের করা, ঠিক আছে, গেলগা। এখানে আমি আর একটা জিনিস দেখবো যে অর্থাৎ এটাকে ফেলিওর প্লেন বলতেছে, ঠিক আছে, আর এটারে বলে ফেলিওর এনভেলপ, দুইটা পার্থক্য আছে। এটা হচ্ছে ফেলিওর প্লেন আর এটাকে বলে ফেলিওর এনভেলপ। গ্রাফে যখন যাব সেটা হয়ে যাবে এনভেলপ, আর এখানে এটাকে বলবে ফেলিওর প্লেন। তো ফেলিওর প্লেনে আমার এটা কত হবে, ফেলিওর প্লেনে আমার এই আলফাটা কত হবে, এই আলফার মানটা বের করতে হবে আমার, ঠিক আছে। আমি এটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, খেয়াল করেন, আমার এটা এফ পয়েন্ট, আমার এটা এফ পয়েন্ট, আমার এটা জেড, আমার এটা সি। তাহলে এই যে জেড, সি আর হচ্ছে এফ পয়েন্ট, তিনটা পয়েন্ট যদি আমি এখান থেকে নিয়ে নিই তাহলে একটা ত্রিভুজ হয় না। এটা হচ্ছে জেড পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা এফ পয়েন্ট। তাহলে এই এফ পয়েন্টের যে তলটা আসছে সেটা এই ইনক্লাইন তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে আমি 90 ডিগ্রি দিয়ে দিলাম। আবার বলি, এখানে যে ফেলিওর প্লেনের সাথে যে তলটা আসছে সেন্টার থেকে সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে 90। সো এখানে আমি 90 দেখাই দিলাম। তারপর হচ্ছে এর বাইরে এখানে কত আছে, 2 আলফা কোণ উৎপন্ন করছে, এই 2 আলফাটা এখানে দেখাই দিলাম। ভিতরে এখানে এটা কত কোণ করছে, পাই, তাহলে পাইটা দেখাই দিলাম। তাহলে এখানের মধ্যে আমরা কি জানি, ত্রিভুজের সূত্রে বহিঃস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। তো কী করলাম, টুয়াইস আলফা সমান, তাহলে কী ধরলাম 90 প্লাস পাই, এখান থেকে আমি কি আলফার মানটা বের করলাম। এটাই হইতেছে আমার ফেলিওর প্লেনের জন্য, অর্থাৎ ফেলিওর প্লেনে কত অ্যাঙ্গেল তৈরি হয় সেটা, সেই মানটা, ঠিক আছে, কীভাবে বের হয়। সো মোটামুটি আমার মোর কুলাম থিওরিতে এটাই। এই মোর কুলাম থিওরিটা বুঝলেই আমরা লেকচার 10 যখন থিওরিটিক্যালি অ্যাপ্লাই শুরু করব তখন আমাদের শেয়ার স্ট্রেন্থ কিসের উপর ডিপেন্ড করে, শেয়ার স্ট্রেন্থের জন্য কী মান বের করতে হয় আর ক্লিয়ার হব। তো আজকের লেকচারে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে শেয়ার স্ট্রেন্থের প্যারামিটার দুইটা শুধু, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে পাই। তো আমাদের মানে মেইন টার্গেট থাকা কি সি এবং পায়ের মান বের করা। তো আমাদের যে থিওরিটা আছে ওখানে আমরা অলরেডি স্লাইডে দেখেছি, নেক্সট ক্লাসে আরও ক্লিয়ার হব। সেটা হচ্ছে আমাদের এত কিছু টেস্ট কেন বের করব আমরা, সি এবং পায়ের মান বের করার জন্য। কার মান, সি এবং পায়ের মান। তো এই টেস্ট করতে গেলে আমাদের যে নামটা আসে সেটা কি মনে আসছে সবার, ডাইরেক্ট শিয়ার টেস্ট। ডাইরেক্ট শিয়ার টেস্টে আমরা কি বের করি, সি এবং পায়ের মান। তারপর আরও টেস্ট আছে ডাইরেক্ট শিয়ার টেস্টে একটা লিমিটেশন, সেখানে হচ্ছে কি ভিতরে যে পোর ওয়াটার প্রেশারটা আছে
মানে ড্রেন অবস্থার জন্য সেটা অ্যাপ্লিকেবল না, অর্থাৎ সেখানে ওয়াটার থাকলে সেটার জন্য ডাইরেক্ট শিয়ার টেস্টটা উপযোগী না। তা আমাদের আরেকটা টেস্ট আছে, সেটাকে কি বলে? ট্রাইক্সিয়াল টেস্ট। ট্রাইক্সিয়াল টেস্টে 3টা মেথড আছে, 3টা প্রক্রিয়ায় ট্রাইক্সিয়াল টেস্ট করা হয়। তো ট্রাইক্সিয়াল টেস্টে বেসিক্যালি আমরা সি এবং পাই বের করে সয়েলকে ক্লাসিফাই করতে পারি, অর্থাৎ সয়েলের স্ট্রেনটা কেমন হবে। সো নেক্সট ক্লাসে আমরা তিনোটা টেস্টের জন্য আরও ডিটেলস জানবো, কীভাবে সি পাই বের করতে হয়, আর শেয়ার স্ট্রেস সম্পর্কে আপাতত একটুকে মোর কলামে। ঠিক আছে, থ্যাংক ইউ।